আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং শুকর আলহামদুলিল্লাহ আমি ঠিকঠাক মতো টোকিও এসে পৌঁছালাম। টোকিওতে প্রচুর গরম এখন। যদিও গরম কিন্তু আমার ঠান্ডা লেগেছে। অনেকক্ষণ ফ্লাইটে ছিলাম, আবার রুমের মধ্যেও একটু কোল্ড, মানে একটু ঠান্ডা, প্রচুর ঠান্ডা মনে হচ্ছে কারণ ফ্যান নাই। তো যাই হোক, সবকিছু মিলিয়ে একটু ঠান্ডা লেগেছে। আর আরেকটা বিষয় আমি শেয়ার করব, সেটা হলো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন যে এখানে আমি আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলবো ভিসা নিয়ে। এবং এর আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আপনারা একটা কাজ করবেন। আপনারা যখনই হোটেল নেবেন, যেমন আমি যেটা করেছি, হোটেল যেটা যেটা যেখানে মানে আপনি সুন্দর একটা নাইট লাইফ পাবেন, যেখানে প্রচুর ফরেনার থাকে এবং 7-Eleven বলেন, আরও কিছু আপনার শপিং মল আছে, সারা রাত খোলা থাকে, এই জিনিসগুলো পাবেন। সেটা হলো শিনজুকু। শিনজুকু নামে একটা এরিয়া আছে। আপনারা যারা ফার্স্ট টাইম জাপান আসতে চান, শিনজুকুতে থাকবেন এবং শিনজুকুর মেট্রোর আশেপাশে থাকবেন। তাহলে হবে কি, মেট্রো দিয়ে আপনি যে কোনো জায়গায় ভিজিট করতে পারবেন। আর এয়ারপোর্ট থেকে শিনজুকু স্টেশন অনেক অনেক সহজ একটা লাইন, এবং এটা আপনি গুগল ম্যাপসই আপনাকে খুব সুন্দর করেই করে দিবে, মানে লাইনটা দেখিয়ে দিবে আর কি। তো যাই হোক, আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হলো অবশ্যই এয়ারপোর্টে নেমে সিম কিনে নেবেন। হুম, সিম কিনে নেবেন। সিম কিনে আপনারা যে কয়দিন থাকবেন ওইরকম একটা প্যাকেজ আপনারা নিয়ে নেবেন। তো তারপরে আপনারা সুইকা কার্ড আছে, সুইকা কার্ড বলে যেটাকে। যেমন আমি আমার একটা ফ্রেন্ডের থেকে নিয়েছি। সো আমার আর কিনতে হয়নি। তো আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে। তো আমি ওইটা দিয়েই ইউজ করে আসছি। তো আপনারাও এটা করতে পারেন। আরেকটা ব্যাপার হলো যে হোটেলের যে রেট, আপনারা আপনাদের বাজেটের মধ্যে হোটেল থাকবেন। আপনারা এখানে এখানে একটা ব্যাপার আছে, এখানে প্রচুর পরিমাণ ক্যাপসুল হোটেল, আমরা যেটাকে বলি বাঙ্ক বেড, এই টাইপের হোটেল পাওয়া যায়, যেগুলো আপনি $20, 20 থেকে $25 মধ্যে পাবেন। একটু চিপের মধ্যে থাকবেন। আর একটা মজার ব্যাপার হলো, আপনি যদি একটু আপনার বাজেট বেশি থাকে, লাইক 35, 50, $70 থাকে, তাহলে আপনি আমার মতো এরকম একটা হোটেল আপনি পেয়ে যাবেন। আহ, যেহেতু আমি কখনো ক্যাপসুল লিপে উঠিনি, ক্যাপসুল ইয়েতে আমি আসলে যাইনি, এই জন্য আমার কাছে মানে এই বিষয়টা মানে এক্সপেরিয়েন্স নাই দেখে আমি একটা হোটেল নিয়েছি। এই হোটেলটা আমার ভাড়া পড়েছে আপনার 70 USD, মানে $70। তো $70 খরচ হয়েছে আমার পার ডে, খরচ হচ্ছে। তো এখানে খারাপ না, মোটামুটি ভালোই। তো আপনারা এটা করতে পারেন। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে হোটেলের যে বিষয়টা, সেটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। সো আপনি আপনার মতো করে নিয়ে নিয়েন। তো যাই হোক, এখন মূল কথায় আসি, সেটা হলো ভিসা নিয়ে কথা বলবো। ভিসার যে ব্যাপারটা, সেটা হলো যে আপনাদেরকে আমি কিছু কথা বলি ভিসা নিয়ে। সেটা হলো, আপনারা যে জিনিসগুলো ভুল করেন জাপান ভিসায়, সেটা হলো আপনারা অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর করে ফিল আপ করবেন। কোনো কিছু, কারণ জাপান অ্যাপ্লিকেশনটা অনেক অনেক সহজ, খুব অল্প অল্প ইনফরমেশন থাকে। এটা আপনারা খুব সুন্দর করে ফিল আপ করবেন। আর আপনারা যে ফটো দেন, আমি অনেকেরই দেখেছি ফটোটা কেউ এডিট করে দিচ্ছে, অথবা ফটো থেকে ফটো করে দিচ্ছে। এটা করবেন না। ফটোটা একদম ইয়ে থেকে তুলে দিবেন, আপনার স্টুডিও থেকে একদম রটা তুলে দিবেন। হ্যাঁ, এই ভুলটা করবেন না। আর আরেকটা ব্যাপার হলো, ফটোতে যে টাই পরে ফটো তুলতে হবে, আহ, বা মানে বিষয়টা হলো যে টাইটা না, এরকমও হয় যে আহ, অনেক অনেক ফটোগ্রাফার আছে যারা না আপনার মানে আপনি গেঞ্জি পরে ছবি তুলেছেন কিন্তু এটাকে টাই বানায় দিচ্ছে। সো এই বিষয়গুলো না অনেক সময় ভিসা অফিসাররা দেখে। সো এই জিনিসগুলো মনে রাখবেন, আপনাকে যেটাতে ভালো লাগবে আপনি সেটাই, সেভাবেই পিকচারটা তুলবেন। তো যাই হোক, আর পিকচার তোলার সময় অবশ্যই দাড়ি শেভ করা, অথবা যাদের দাড়ি আছে, মানে মানানশীল একটা ব্যাপার আপনাদের মধ্যে যেন থাকে। যাই হোক, কারণ জাপানিজরা ফটো আইডেন্টিফাই করে, এটা একটু মাথায় রাখবেন। ফটো আইডেন্টিফাই করে অনেক কিছু করে। নাম্বার 3, আচ্ছা, অনেকে ইনকাম ট্যাক্সের কথা বলে যে ইনকাম ট্যাক্স অনেক বেশি দিলে জাপানে ভিসা হয়। একদম বাজে কথা, একদম ভুয়া কথা, একদম মিথ্যা কথা। আপনি প্রচুর উদাহরণ আছে, আমার প্রচুর ভিসা হয়েছে যারা 15,000, 16,000, 17,000, এমনকি 10,000 টাকাও ট্যাক্স দিয়েছে।
জাপানিজ ভিসা অফিসার দেখে আপনি রেগুলার ট্যাক্স পেয়ার কিনা, এইটা মাথায় রাখবেন। তো কারো বুদ্ধি অনুযায়ী 2 লাখ 3 লাখ টাকা দিলে আপনার জাপানের ভিসা হবে, একদম ভুয়া কথা। তো এইটা একটা বিষয়। থার্ড, ফোর্থ, ফোর্থে আপনার স্টেটমেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি স্টেটমেন্টে কোটি কোটি টাকা থাকতে হবে, 20 লাখ 10 লাখ টাকা থাকতে হবে, এমন কোনো কথা নাই জাপানি ভিসার জন্য। আপনার 5-6 লাখ টাকা হলেও জাপানের ভিসা হয়। বাট একটা জিনিস ফলো করতে হবে, হুট করে টাকা ঢোকানো যাবে না। আপনার অ্যাকাউন্টে আছে 50,000 টাকা, আপনি হুট করে 5 লাখ টাকা ঢুকালেন, অ্যাপ্লিকেশন করে ফেললেন জাপানের, আপনাকে ভিসা দিবে? এত ইজি না জাপান ভিসা। সো যখনই জাপানের ভিসা করবেন, চিন্তা করবেন যে আমি আমার অ্যাকাউন্টটাকে অনেক আগের থেকেই মানে ট্রানজ্যাকশন করব, যেন অফিসার বুঝতে না পারে যে এটা আমি শুধু ভিসার জন্যই টাকাটা জমা দিয়েছি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অনেক, যেটা আমরা বাংলাদেশিরা এটাকে গুরুত্বই দেই না। এই জন্যই ভিসা অফিসার এটাকে নেগেটিভ চোখে দেখে এবং ভিসাটা রিজেক্ট করে দেয়। তো অবশ্যই আপনারা যেটা করবেন, আপনারা অবশ্যই যখনই জাপানের জন্য প্ল্যান করবেন, আপনারা আপনাদের ট্রানজ্যাকশনটাকে ওইভাবে সাজাবেন। আর আরেকটা কথা, অনেকে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট দেয়, যেমন শুধুমাত্র কোম্পানির অ্যাকাউন্ট দেয়। তো কোম্পানির অ্যাকাউন্ট কেন দিবেন রে ভাই? আপনার সেভিংস নাই? আপনি কোম্পানির অ্যাকাউন্ট তো ছাড়াও আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে না প্রতিটা মানুষের? আপনার আপনার লভ্যাংশটা কোথায় যায়? আপনার কারেন্ট অ্যাকাউন্ট তো আপনার কোম্পানির অ্যাকাউন্ট, আপনার লভ্যাংশটা তো আপনার সেভিংসে ঢোকে। তো আপনি দুইটা অ্যাকাউন্টই দেখান না। এটা ভিসা অফিসারের চোখে বাস্তব ভিত্তিকভাবে প্রমাণিত হয়। তারপরে একটা সুন্দর কাভার লেটার লিখবেন, যেটাতে কোনো, এখন যে বিষয়টা হচ্ছে, আমরা এআইকে দিয়ে দিচ্ছি কাভার লেটার লিখতে। একটা গদবাঁধা একটা নিয়ম করে এআই আপনাকে কাভার লেটার লিখে দিচ্ছে, আপনার ভিসা হবে। ভিসা অফিসার কি অনেক মানে ভিসা অফিসার কি বোঝে না যে এআইকে দিয়ে আপনি কাভার লেটার লিখতেছেন, এআইকে দিয়ে আপনি ট্যুর প্ল্যান করতেছেন? সো এগুলো বাদ দেন। এগুলো যদি আপনি বাদ না দেন, এআই দিয়ে যদি করেন, তাহলে আপনার ভিসা হবে না। আপনি যেটা করবেন সেটা হলো, আপনার ভুল হোক না ভাই, আপনি টাইপিং করেন। আপনি হ্যাঁ এআই থেকে কিছু হেল্প নিতে পারেন, কিন্তু আপনি পুরোটাই এআই থেকে হেল্প নিলে তো ভাই তাহলে তো হইলই না। তো ভিসা অফিসার তো গদ বাঁধা একটা সিস্টেম করে আপনাকে রিফিউজ করে দেবে। আর এআই এর অ্যাপ্লিকেশন দেখলেই বোঝা যায়, এআই এর কিছু টোন আছে, কিছু ভাষা আছে, যেগুলো যেগুলো ভিসা অফিসার কেন, যেগুলো সাধারণ মানুষও বুঝবে। সো এই জিনিসগুলো আপনারা খবরদার করবেন না, তাহলে কিন্তু ভিসা হবে না, এটা মাথায় রাখবেন। যাই হোক, আপনারা যদি জাপানে যেতে চান, তাহলে জাপানের ভিসা এখন অনেক বেশি কঠিন। আপনারা অ্যাপ্লিকেশন করার আগে 10 বার ভাববেন এবং একজন ভালো কনসালটেন্টের পরামর্শ নেবেন, তারপরে আপনারা ভিসা করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমি আবার আসতেছি। আজকে অনেক টায়ার্ড, তারপরেও আমি কিছু কথাগুলো বললাম, অনেক ইম্পর্ট্যান্ট কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।